আমরা কেন রে আমরা তো মিশন বেস আমার হচ্ছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং করতেছিলাম ভালো করে সেই যে এমসিকিউ করতে থাকো আর কোনো যে আর অ্যাডমিশন বেসিক ক্লাস টোলে করব কি কোনটা করলে করবা যদি সময় কমিক সালাম ভাই ওয়ালাইকুম সালাম তোমাদের রেজাল্ট কবে স্নেকদা আজকে কালকে না কে যেন বলে ফেসবুকে দিল যে এনটিভি নিউজ অনুসারে আজকে রেজাল্ট হবে না কবে হ্যাঁ তাহলে আমরা গতদিন লেকচার 1-এ পরাবৃত্তের কি পড়েছিলাম বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত উপায়ে বের করা যায় সেগুলো পড়াইছিলাম তাই কিনা মেলা প্রকারে বের করা যায় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা নিয়ে কোনো আর কথা নাই তাই না তো ধুর লোক খুব ডিস্টার্ব করে তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ে আর কোনো কথা আমাদের নাই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তার আগে একটা কথা বলে নিই মনে করো এই হচ্ছে একটা পরাবৃত্ত এটা হচ্ছে মূলবিন্দু এই হচ্ছে একটা পরাবৃত্ত রাইট এই পরাবৃত্তের অক্ষের উপরে লম্ব যে কোনো সরলরেখা এটাকে বলা হয় ডাবল কোটি ঠিক আছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে এই রেস্ট্রিকশন নাই যে কোনো সরলরেখাই হতে পারে না উপকেন্দ্র ধরে নাও এটা উপকেন্দ্র এস এই উপকেন্দ্রিক লম্বও একটা ডাবল কোটি এটাও একটা ডাবল কোটি এটাও একটা ডাবল কোটি এটাও একটা ডাবল কোটি অক্ষের উপরে লম্ব হতে হবে এবং পরাবৃত্তকে ছেদ করতে হবে রাইট তাহলে এটাই হচ্ছে ডাবল কোটি এটুকু আগে ক্লিয়ার করে নাও সেটা আগে তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে নাও হ্যাঁ বের করা যাবে সমান্তরাল সরলরেখা দৈর্ঘ্য দেওয়া থাকে ডেফিনেটলি তার দৈর্ঘ্য হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে আমি যদি তোমাকে বলি যে y² = 4a মানে 16x ধরে নাও এই পরাবৃত্তের একটা ডাবল কোটির দৈর্ঘ্য তোমার দেওয়া আছে রাইট ডাবল কোটির দৈর্ঘ্য তোমার দেওয়া আছে তাহলে আমি তোমাকে যদি বলি এরকম যে y² = মনে করো কত দেব 16x দেব 16x এই পরাবৃত্তের দ্বিকোটির দৈর্ঘ্য ওকে দ্বিকোটির দৈর্ঘ্য মনে করো তুমি কত দিবা
4 একক দিলাম, এটা কি হতে পারে কিনা বলো? 4 একক। তাহলে ওই দ্বিকোটির প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? কি ক্লিয়ার? তাহলে আমি বলেছি অক্ষের উপরে লম্ব হবে, অক্ষরেখার উপর লম্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখো যে এই হচ্ছে একটা পরাবৃত্ত, এটা মূল বিন্দু, এই হচ্ছে একটা পরাবৃত্ত, এরপরে যেন আর কোনো প্রকার প্রশ্ন না করো এগুলো এটা নিয়ে। এই হচ্ছে তোমার ডাবল কোটি, সেটা কোন দিক দিয়ে গেল সেটা বিষয় না, কিন্তু এর উপরে কি লম্ব, রাইট? যদি তাই হয় তাহলে আমাকে আগে তোমরা উত্তর দিবা যে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত, তাহলে 2 একক। তাহলে এখানকার স্থানাঙ্ক আলফা 2 আকৃতির হবে, সোজা হিসাব। আলফা 2 বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে কিনা? তাহলে আলফা 2 দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করো। তাহলে আলফা 2 দ্বারা যদি সিদ্ধ করো তাহলে 2 হচ্ছে 2 × 4, এটা ইকুয়াল টু 16 ইন্টু আলফা। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 1/4। তার মানে কি এইটুকু 1/4, এটুকু 1/4 না? এখন বলে এটুকু যদি 1/4 হয় তাহলে এই ডাবল কোটির প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? 1/4, ±2। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটাকে বলা হয় দ্বিকোটি, দ্বিকোটি বা ডাবল কোটি, পরাবৃত্তের ডাবল কোটি বা দ্বিকোটি। ক্লিয়ার? আগে যত যা সংজ্ঞা শিখেছো ওগুলো সব মুছে ফেলো মন থেকে, সঠিকটা শিখে। আমি খুব অথেন্টিক জিনিস শিখে, ওসব বলে লাভ আছে? এ ভাই ক্লিয়ার তোমাদের কাছে? ওইটা ডাবল ছিল তাই। আসলে ডাবল কোটি জিনিসটা কি জানো? মানে মূল অর্থ কি? অক্ষের উপরে লম্ব রেখা পরাবৃত্তকে দুইটা ভিন্ন ভিন্ন কোটিতে ছেদ করে, একই উচ্চতায় দুইটা কোটি পাওয়া যায়, এই জন্য ওটাকে বলা হয় ডাবল কোটি। ঠিক আছে? তো যাই হোক, কে ক্লিয়ার কিনা? এ ভাই তোমরা কি বুঝলা? আমি ভালো আছি তো। তাহলে ডাবল কোটি নিয়ে আর কোনো কথা হবে না। রিপা রহমান HSC 22 নিয়ে কিছু বলেন, তোমাদের জন্য আলাদা করে বলবো, এদের এখানে না। তাহলে ডাবল কোটির কাহিনী শেষ, আর কোনোদিন প্রশ্ন করবে না। এবার আসো, আমি তো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সংক্রান্ত সবকিছু করিয়েছি। এখন আসো আমরা কিছু প্রশ্ন দেখো, জাস্ট গতদিন যা শিখেছি। তোমরা তো বিশ্বাস করবে না, বিশ্বাস করলেও সমস্যা। সিইউ থেকে কি গো? সিইউ 2021, এটা কোন ইউনিভার্সিটি? চট্টগ্রাম ইউনিভার্সিটি। যাই হোক, 17x² - 2xy প্লাস 17y² - 104x - 140y, হ্যাঁ, প্লাস 446 = 0, রাইট? এটা কোন সমীকরণ নির্দেশ করবে? এটা গতদিন আমি তোমাদেরকে শিখাইছিলাম। এটা সিইউ 2021 এসছে, খেয়াল করে দেখো। এখন বলো তোমরা এখানে এ এর মান কত? 17। বি এর মান কত? 17। এইচ এর মান কত? -1। আচ্ছা, জি এর মান কত? -52। এফ এর মান কত? -120, মানে -70। আর সি এর মান 446, রাইট? আমি তোমাদেরকে সেদিন দেখাইছিলাম যে g² + ap² - ca, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হয়, রাইট? ওইদিকে আমরা যাব না, বৃত্তের ক্ষেত্রে ওইটা মনে আছে। এখন বলো এখানে h² কত? h² 1, আর ab কত? 17 কত হয়?
289 289। এখন বলে এখানে এইচ স্কয়ার লেস দেন এবি কিনা, সুতরাং এটা উপবৃত্তের সমীকরণ, এটা একটা উপবৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রে হতে গেলে আমরা এটাকে চেক করতাম, সেটা হচ্ছে জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছে কিনা। যদি বৃত্ত হতে পারত, যদি হতো, রাইট, তখন আমরা দেখতাম জি স্কয়ার প্লাস এপি স্কয়ার, মেনটা শিখাইছিলাম কিন্তু আমি এটা শিখাইছিলাম যে জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এই এ মানের পরিচয় ছিল এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সমান সহগদ্বয়, এ স্কয়ার এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সমান সহগদ্বয় ছিল। বাট এটা তো বৃত্ত না, বৃত্ত হলে তো এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতো না, সুতরাং এটা একটা উপবৃত্ত। তাহলে এটা এসছে, তাহলে আমি যেটা পড়াইছি, সুতরাং ওটার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। তারপরে দেখো আরো কথা আছে, কত জায়গায় এসছে, এগুলো তো তোমরা মানবা না, খালি কিভাবে কি হুদায় খালি পড়ালেখা করে বেড়াও। 2x স্কয়ার মাইনাস 4xy প্লাস 3y স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, রাইট। এর জ্যামিতিক রূপ কি? এটা হচ্ছে ষষ্ঠে এসেছিল 19-20-এ। দেখো কত সুন্দর প্রশ্ন, ষষ্ঠে এসেছিল 19-20-এ। এখানে অপশনগুলো দেওয়া আছে পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আর ই নম্বরে দেওয়া আছে জোড়া সরল লেখা। তার মানে তোমাকে ওই যে ষষ্ঠে যেহেতু সময় দেয়, একটা প্রশ্নের জন্য কয় মিনিটের সময়, 1 মিনিট না 1.5 মিনিট, যেটাই হোক, আমার এখানে এর মান 2, বি এর মান 3, এইচ এর মান -2, জি এর মান -1/2, এফ এর মান 1/2, আর সি এর মান -1, রাইট। তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা কথা সেটা হচ্ছে যে আগে আমি দেখবো যে এইচ স্কয়ারের কাহিনী কি আসে। এইচ স্কয়ার মানে 4 আর এবি মানে হচ্ছে 6, তাহলে এইচ স্কয়ার এখানে লেস দেন এবি। উপবৃত্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কখন উপবৃত্ত হবে? যদি আমার ডেলের মান 0 না হয়, রাইট। ডেলের মান 0 হওয়ার জন্য আমরা কোন কনসেপ্টটাকে কাজে লাগাবো? আহ কি বাতাস, আহ কি বাতাস, মনে আছে? আর এদিকে জিএফসি -1/2, এফ এর মান 1/2, আর সি এর মান হচ্ছে -1, তাহলে এখানে -1/2, এখানে +1/2, এখানে সি এর মান -1। এটাকে বিস্তার করে তোমাকে 0 বলতে হবে এমনটা না। আমি তোমাদেরকে বলি একটা কথা, 3/3 অর্ডারের নির্ণায়কগুলোর ক্ষেত্রে কখন 0 হয়, এটার একটা কনসেপ্ট তোমরা জানো, যে কোনো দুটা, যেমন দেখো এটার অনুপাত -1, রাইট। সুতরাং এই সব কটার অনুপাত -1 হওয়ার কথা, কিন্তু হয়নি। এটার অনুপাত তো -1 না, সুতরাং এই কন্ডিশনে 0 হচ্ছে না। আবার দেখো এটাকে এটা দ্বারা ভাগ করলে -4 হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে -4 হয়, বাট এটাকে এটা দ্বারা ভাগ করলে -4, সুতরাং এই ক্ষেত্রেও আমাদের 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনুরূপভাবে এটা 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 একই তো কাহিনী। ঘটনা সঠিক কিনা বলো? অতএব এটা 0 হতে পারে না। 0 হওয়ার জন্য যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলামের অনুপাত কি হয়? সমান হয়। অথবা এমনটা হতে পারে যে কোনো দুটা কলামের অন্তর যদি একটা ধ্রুবক হয়, ওই নির্ণায়কের যদি আরো দুটা কলামের অন্তর আরেকটা ধ্রুবক হয়, সেক্ষেত্রে 0 হবে। যেমন এখানে দেখো 2, 3, 5, এখানে দিলাম 4, 5, 7, রাইট। এখানে দিলাম মনে করো 5, 6, 8, রাইট। খেয়াল করে দেখো তুমি, এটার পার্থক্য, এটার পার্থক্য হচ্ছে তোমার মোটামুটি -2, এটার পার্থক্য -2, এটার পার্থক্য -2। সুতরাং এই কলাম আর এই কলামের অন্তর কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবক। আবার দেখো ফার্স্টটা এবং থার্ডটা যদি চিন্তা করো তাও হবে।
এটা এটার অন্তর্গত -3, এটা এটার অন্তর্গত -3, এটা এটার অন্তর্গত। তার মানে প্রথমটা এবং তৃতীয় কলামের অন্তরে কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুবক। এটা কি -2 হওয়া আবশ্যক? -2 হওয়া আবশ্যক না, কিন্তু একটা এই যে কোনো দুটা কলামের অন্তর যদি একটা ধ্রুবক হয়, আরো দুটা কলামের অন্তর যদি একই ধরনের ধ্রুবক পাও, সেটা আগের ধ্রুবকের সমান না হতে পারে, অন্য কোনো ধ্রুবক, বাট সবকটা সমান, এখানে -3 এখানে -3 এখানে -4 হলো, তাহলে কিন্তু হবে না, রাইট? তাহলে সেক্ষেত্রে এই নির্ণায়কটার মানও 0 হবে। তো যাই হোক, এই বিষয়গুলো কাজে লাগালেই হয়। তাহলে এটার মান 0 হচ্ছে না, সুতরাং এটা কিসের সমীকরণ? এটা একটা উপবৃত্তের সমীকরণ, রাইট? কি ক্লিয়ার? অতএব ওইটা আমাদের জীবন থেকে চলে গেল। হ্যাঁ, তাহলে ভার্সিটি প্রশ্ন ব্যাংকের টাইপ 1 এর সবকটা কমপ্লিট। শুধু এখানে দেওয়া আছে যে এই মানে কোনটা কি নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে কিনা, উপবৃত্ত নির্দেশ করে কিনা, কণিকের পরিচয়, ঠিক আছে? এবারে হচ্ছে পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার নিয়ে কাজ করতে হবে তোমাকে। এখন পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার, এই সংক্রান্ত প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো, বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন প্যারামিটার এমসিকিউ এ প্রচুর আসে। তাহলে তোমাকে শুধু জানতে হবে যে পরাবৃত্ত দুই ধরনের কেস আছে। পরাবৃত্তের সমীকরণে xy সম্বলিত পদ থাকতেও পারে, নাও পারে, এটা একটা বিষয়। সাধারণত এমসিকিউ এ যে সকল পরাবৃত্তের সমীকরণে xy সম্বলিত পদ থাকে না, ঠিক আছে, xy সম্বলিত পদ থাকে না, সেই সকল পরাবৃত্তের প্যারামিটারগুলো তোমাকে বের করতে বলে, রাইট? এখন এটার জন্য তুমি যদি মানে চান্স পেতে চাও, অঙ্ক পারার জন্য না, অঙ্ক পারা যায়, বাসায় আসলে অঙ্ক পারা যায়, পরীক্ষার হলে পারা যাবে না, রাইট? কারণ অনেক সময় ওগুলোকে যে সাধারণ আকারে প্রকাশ করার জন্য যেটা লাগে, যেমন দেখো তোমরা এই ধরনের পরাবৃত্তগুলো জানো, y - y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x - x1। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু, এর শীর্ষবিন্দু হচ্ছে x1 y1 এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি তোমাকে এই কথাটুকু এখন নোট করে রাখতে বলতেছি, একটা পরাবৃত্তের সমীকরণে যে চলকের সর্বোচ্চ ঘাত হয় 1, যদি xy সম্বলিত পদ না থাকে, xy সম্বলিত পদ না থাকে, কোন পরাবৃত্তের সমীকরণে যদি xy সম্বলিত পদ না থাকে, এই পরাবৃত্তে xy সম্বলিত পদ কোথাও তুমি পাবা না, রাইট? তাহলে xy সম্বলিত পদ না থাকলে পরাবৃত্তটি যে চলকের ঘাত সর্বোচ্চ 1, পরাবৃত্তটিতে যে চলকের সর্বোচ্চ ঘাত 1, যে চলকের সর্বোচ্চ ঘাত 1, রাইট? পরাবৃত্তটি হবে সেই চলক যে অক্ষকে নির্দেশ করে সে অক্ষের সমান্তরাল, রাইট? যেমন দেখো, এটাকে বর্গ করলে y এর সর্বোচ্চ ঘাত আসবে 2, কিন্তু এখানে x এর কি সর্বোচ্চ ঘাত, কার সর্বোচ্চ ঘাত 1? x চলকের সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এর অক্ষরেখাটা x অক্ষের সমান্তরালে হবে। এটা 100-এ 100% শিওর, রাইট? মানে 100-এ 100, এর কোনো মানে কথা নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, তাহলে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু x1 y1 বিন্দুতে তোমাকে আগে এগুলো গ্রাফ আঁকা শিখতে হবে, রাইট? তাহলে পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোথায়? x1 y1 বিন্দুতে।
তাহলে এটা হচ্ছে x1 y1 বিন্দু। এই ফিলিংসটা যদি নিয়ে আসতে পারো তোমরা তাহলে অঙ্ক পারা খুব সহজ। তাহলে x1 y1 বিন্দুতে এখন আসো, এটা হচ্ছে তার অক্ষরেখা, কারণ এখানে x চলকের এক ঘাত, সুতরাং পরাবৃত্তটার অক্ষরেখা বা এরকম। পরাবৃত্তটার গ্রাফ হয় এরকম হবে নয়তো বা এরকম হবে, কারণ পরাবৃত্ত সবসময় অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। তাহলে পরাবৃত্তটা হয় এরকম হবে নয়তো বা এরকম হবে। মনে রাখবা পরাবৃত্তের সমীকরণে এই যে x মাইনাস x1 আকারে লিখবা, আগে x1 মাইনাস x না, x মাইনাস x1 আকারে নিয়ে আসার ফলে এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে এদিককার গ্রাফটা হবে, আর পজিটিভ হলে এদিককার গ্রাফটা হয়, রাইট? আচ্ছা, সমীকরণ তো সবসময় এভাবে থাকে না, এভাবে থাকলে তো সুবিধাই হতো, রাইট? এখন আসো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো 4 বাট এখান থেকে একক দূরে এই ইকুয়েশনটার কথাই হচ্ছে একটা পরাবৃত্তের কেন্দ্র হতে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ দূরত্বে। এই ফিলিংসটা সবসময় কাজে লাগাতে হবে, নইলে এমসিকিউ অ্যান্সার করতে কষ্ট হবে। কেটে গেল নাকি? তোমার এখান থেকে চলে গেল কেন? জায়গা। তাহলে এখন দেখো, আমি যদি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে তুমি শীর্ষবিন্দুর ভুজ জানো x1 y1, কোটি তো আর চেঞ্জ হবে না রে ভাই, এখানে কোটি চেঞ্জ হবে, মুখস্থ করার তোমার কোনো প্রয়োজন নাই। আমার প্রশ্ন হচ্ছে এটা, তুমি মুখস্থ করে ওখানে কোনোদিনও সূত্র মুখস্থ থাকবে না, পরীক্ষার হলে গিয়ে এই সূত্রগুলো মনেও আসবে না, অ্যান্সারও করতে পারবে না, কলম চাইবে একবারে খাইয়ে ফেলবা, তাও তোমার পেট ভরবে না। হ্যাঁ, তুমি দেখো এখান থেকে এইটুকু মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ, রাইট? তাহলে 4 ভাগের 1 ভাগ মানে এ একক দূরে, এ একক ডানে, তাহলে ডানে গেলে ভুজ বাড়ে, দ্যাট ইজ x1 প্লাস a কমা y1। এই সূত্রগুলো মুখস্থ করবা না কখনো, রাইট? তুমি শুধু ফিল করবা যে উপকেন্দ্রটা কোন পাশে আছে, ডানে নাকি বামে, উপরে নাকি নিচে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটার গ্রাফ শেখা, এটার গ্রাফ আমি কিভাবে অঙ্কন করব, রাইট? ফিল করা আর কি, ফিল করা। আমি যেমন এগুলোর জন্য ছেলেমেয়েরা অনেক সূত্র মুখস্থ করে, আমি সূত্র মুখস্থ করাকে যেমন y প্লাস 2 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 3। আমি তোমাকে বললাম এই পরাবৃত্তের কেন্দ্র মানে শীর্ষবিন্দু কোথায়? শীর্ষবিন্দু তো হচ্ছে 3 মাইনাস 2। আমরা পরাবৃত্তটাকে যদি এই আদর্শে নিয়ে আসতে পারি তাহলে আমরা শীর্ষবিন্দু খুব সহজে বলতে পারি, বাট এই আদর্শে যদি না থাকে সেটার জন্য আমি একটা কনসেপ্ট শেখাচ্ছি একটু পরে, রাইট? তাহলে বলো এর শীর্ষবিন্দু কোথায়? এর শীর্ষবিন্দু হচ্ছে 3 মাইনাস 2। আমি কিন্তু একবার অন্তর থেকে পড়াচ্ছি বলে রাখলাম, শীর্ষবিন্দু 3 মাইনাস 2। তাহলে এর অক্ষরেখাটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, রাইট? তাহলে আমি যদি ফিল করি যে আমার এর অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল, আর অক্ষের উপরে উপকেন্দ্র থাকে, তাহলে অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে মূলবিন্দু। শীর্ষবিন্দু কত? 3 মাইনাস 2, তাহলে 3 নিচে আসতো, যাই হোক, আচ্ছা সমস্যা নাই, এর নিচে আরেকটা দিলাম, তোমার কি তাতে? তাহলে 3 মাইনাস 2 বিন্দুটা এখানে অবস্থান করে, তাহলে 3 মাইনাস 2 যেহেতু শীর্ষ, আর শীর্ষ দিয়ে যেহেতু পরাবৃত্তের অক্ষরেখা যায়, আর অক্ষরেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা সঠিক, রাইট? এখন আমাকে বুঝতে হবে যে এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটার এখন কোন দিকে হবে, এই দিকে হবে নাকি এই দিকে হবে? এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই এটাকে এদিকে নিতে হবে, রাইট? তার মানে উপকেন্দ্র বামে, শীর্ষবিন্দুর বামে, রাইট? এখন দেখো তোমার সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, দ্বিঘাক্ষের সমীকরণও বের হবে এখান থেকে, সবকিছু বের হবে এখান থেকে, রাইট? শুধু তোমাকে দেখতে হবে যে তাহলে আমি যদি বলি এর অক্ষরেখার সমীকরণ কি, তাহলে অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কত একক নিচে? 2 একক নিচে, তাহলে y ইকুয়াল টু মাইনাস 2, অক্ষরেখার সমীকরণ তামা হয়ে যাবে। এখন দেখো এখানে থাকে দ্বিঘাক্ষ, এখানে থাকে উপকেন্দ্রিক লম্ব, তাহলে এটা উপকেন্দ্র মনে করো এস। এখন বলো এখান থেকে এই উপকেন্দ্রটা বামে না ডানে?
বামে কি হয়, ভুজ কমে। কতটুকু কমবে, এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত সেটা জানতে হবে। এটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের 4/1 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে 8 একক, 8 একক, 4a অর্থাৎ 8 একক। তাহলে এটা 4/1 কত, তার মানে এখান থেকে 2 একক বামে, 2 একক বামে মানে ভুজ 2 কমবে রে পাগলারা, ঠিক আছে। তাহলে এখানে হবে 1 - 2। এবারে এই সরলরেখাটার সমীকরণ যদি তুমি চাও, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাও, তাহলে x ইকুয়াল টু, যেহেতু এটা y একটা সমান্তরাল সরলরেখা, তাহলে x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু কত দূরে আছে সরলরেখাটা, মূলবিন্দু থেকে 1 একক ডানে, তাহলে x ইকুয়াল টু 1। দ্বিঘাক্ষের সমীকরণ, তাহলে বলে এখান থেকে এটুকু 2 একক বামে আর এটা 2 একক ডানে, তাহলে 3 থেকে 2 বাড়িয়ে দাও, ভুজ বাড়িয়ে দাও, তার মানে এখানে 5 - 2 এখানকার স্থানাঙ্ক। তাহলে এর সমীকরণ কি, x ইকুয়াল টু 5। এইভাবে তোমাকে ফিল করে করে অঙ্ক করতে হবে, নইলে তুমি সূত্র মুখস্থ রাখবা কোনটার জন্য কি সূত্র ছিল। হ্যাঁ, ওই যে বইয়ে অনেকগুলো ছক আকারে আলফা বিটা দিয়ে সূত্র দিয়ে দিয়েছে যে শীর্ষবিন্দু আলফা বিটা হলে এটা সেটা হ্যান ত্যান, একবারে জান খারাপ হয়ে যাবে একবারে। গেটটা লাগানো আছে না, শব্দ আসতেছে। এ বাবা তোমরা কি বুঝলা এটা? হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে তোমার গ্রাফ অঙ্কন করাটা শিখতে হবে। তার গ্রাফ অঙ্কন করার জন্য ফার্স্ট কথা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু অঙ্কন মানে অবস্থান নিশ্চিত করতে হবে। তাহলে 1 নম্বর ঘটনা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। গ্রাফও পরীক্ষা আসে গো, পরাবৃত্তের শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিতকরণ, শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত করতে হবে। গ্রাফ যদি অঙ্কন করতে চাও তুমি, শীর্ষবিন্দুর অবস্থান নিশ্চিত করতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপ, শীর্ষবিন্দু দিয়ে পরাবৃত্তটির অক্ষরেখা কল্পনা করতে হবে। শীর্ষ দিয়ে একটা অক্ষরেখা বিবেচনা করতে হবে, বিবেচনা করতে হবে, রাইট। অক্ষরেখা বিবেচনা করে নিলাম, কে ক্লিয়ার কিনা বলো? এবারে তোমার পরাবৃত্তটা হবে অক্ষরেখার সাপেক্ষে প্রতিসম। পরাবৃত্তের সমীকরণটা বা গ্রাফটা অক্ষের সাপেক্ষে কি হবে, প্রতিসম, অক্ষের সাপেক্ষে প্রতিসম, রাইট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা খুব জানা জরুরি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি তোমাদেরকে শিখাইছিলাম, কি শিখাইছিলাম, এক ঘাতের সর্বোচ্চ ঘাত যার 1 তার সহগ ডিভাইডেড বাই সর্বোচ্চ ঘাত যার 2 তার সহগ। কথা তো ছিল এটা, আসলে তার মডুলাস। দিস ইজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওটাই কাজে লাগাবা তোমরা, রাইট। এখন আসো, তাহলে আমার এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দু জানা জরুরি হয়ে গেছে, অক্ষরেখা জানা জরুরি হয়ে গেছে, ঠিক কিনা বলো? তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু আর অক্ষরেখাটা জানাই হচ্ছে জরুরি, রাইট। এখন আসো, আমি যে অঙ্কগুলো তোমাদের এসছে বিভিন্ন সালে, সেগুলোকে কিভাবে আমি প্রকাশ করি একটু ফিল করো। তার আগে আমি বলবো, আমি কিন্তু এগুলো সবই করতেছি যদি কোনো পরাবৃত্তের সমীকরণে xy সম্বলিত পদ না থাকে সেক্ষেত্রে, রাইট। তাহলে আগে শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা মনে মনে বের করে নেওয়া, রাইট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে মনে বের করে নেওয়া, আর হচ্ছে তোমার অক্ষরেখাটা চিন্তা করা। দেখো আমি একটা একটা করে অঙ্ক নিব, ওকে। তাহলে শীর্ষবিন্দু কিভাবে বের করবো যদি xy সম্বলিত পদ না থাকে? তাহলে শীর্ষবিন্দু নির্ণয়, দেখো একটা একটা করে যদি বেসিক শেখা যায়। শীর্ষবিন্দু নির্ণয় যে কোনো পরাবৃত্তের, যদি আমাদের আদর্শ আকারে না থাকে, রাইট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসছে 20-21-এ, জাস্ট রিসেন্ট ইয়ারে, আগের বছরের খাতা খুলে দেখো আমি এইভাবে পড়াইছি কেন, এবং সেটা ঢাকা ইউনিভার্সিটি এসছে। ঢাকা ইউনিভার্সিটি যখন অ্যান্সার করবা এগুলো, তখন কত আরামে অ্যান্সার করবা, তখন ভালো লাগবে, ঠিক আছে। প্রশ্নটা ছিল এরকম, 2x = y² প্লাস 8y, 8y প্লাস 22। বলা ছিল এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু কত। তোমাকে কোনো প্রকার আদর্শ আকারে নিয়ে যাওয়ার দরকার নাই, একটা জিনিস মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। এই উজ্জ্বলকে পাইছিল বলে এগুলো শিখতেছ।
কে শিখাইছে এগুলো? হ্যাঁ, ওর জন্য কালকে ওর বাইরে থেকে গেট লাগিয়ে দেবা, ও যেন না নামতে পারে ক্লাসে, ঠিক আছে? আচ্ছা দেখো, শীর্ষবিন্দু বের করার সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে এই পরাবৃত্তটা কোন চলকের সর্বোচ্চ ঘাত 2 আছে? ওয়াই চলকের। মনে মনে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নেবা, মনে মনে। যখন তুমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন বাদ বাকি সব পদ, যে সকল পদে ওয়াই নাই, সব পদ ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন করবা, মনে করবা, রাইট? তাহলে আবার বলছি, এটা পরাবৃত্তের সমীকরণে যদি এক্স ওয়াই সম্বলিত পদ না থাকে, আগে দেখতে হবে পরাবৃত্তটি কোন চলকের দ্বিঘাত, সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। দিস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, মনে রাখতে হবে ওয়াই বাদে সবগুলো পদ ধ্রুবক, রাইট? তাহলে বলো, এটা ধ্রুবক, ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন 0। ওয়াই সাপেক্ষে ওয়াই স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y প্লাস 8। বলো এখানে ওয়াই এর মান -4 কিনা? নিশ্চয়ই এগুলো এমসিকিউ অ্যান্সার করার সময় আমি কলম দিয়ে লিখে লিখে করব না, মাথাতেই হিসাব করে নেব আমি। যার ডিফারেন্সিয়েশন 2y + 4 = 8 = 0, তাহলে y = -4। এই y এর মানটাই ওই সমীকরণে বসালে x এর মান পাবা, রাইট? এই y এর মানটাই এই সমীকরণে বসিয়ে দাও। এই হিসাব করা যাবে না? তাহলে হিসাব করো, 16 আর 22 38, 38 থেকে 32 বাদ 6, তাহলে x এর মান কত? 3 এসছে। হিসাব জানো না তো তুমি, যোগ বিয়োগ পারো না, বেশি ইয়া করতে এসছে। y এর মান এখানে বসালে 16 আর 22 38, 38 থেকে 32 বাদ 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে তো কত নিয়ে এসছে? তাহলে 5 হবে। তাহলে অতএব শীর্ষবিন্দু আমি পেয়ে গেছি, তাহলে শীর্ষবিন্দু আমি পেয়ে গেছি হচ্ছে 3, -4। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটি 20-21 প্রশ্ন হবে, চান্স হবে? আচ্ছা ঠিক আছে, দেখো জিএসটি 20-21, জিএসটি থেকে কি গো? জিএসটি 20-21, এই প্রশ্নটা কি এসছে দেখো, y + √3 তার উপরে স্কয়ার, এটা = 8 × x + 3। এই পরাবৃত্তের উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কি হবে? বাস, চিন্তা শেষ। সর্বপ্রথম কথা হচ্ছে অপশনগুলো তোমার কি কি আছে সেগুলো একটু দেখে নিও তোমরা। ক নম্বরের অপশনে আছে, আমি একটু অপশনগুলো দেখে ক্লিয়ারলি ব্যাখ্যা দিই। 2, -π/3। আচ্ছা, খ নম্বরে আছে তোমার 2√3, π/3। গ নম্বরে আছে তোমার 2,4π/3, 2,4π/3, ঠিক আছে? তারপর আরেকটা আছে 2√3, ঘ নম্বরে আছে 2√3, π/6। বুদ্ধিমানরা কি করে শোনো, বুদ্ধিমানদের কথা শোনো, বুদ্ধিমান। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোন কোয়াড্রেন্টে? এর শীর্ষবিন্দু কোন কোয়াড্রেন্টে বলো? -3, তাহলে শীর্ষবিন্দু এখানে -3 -√3, তাহলে -3 -√3, দিস ইজ শীর্ষবিন্দু। এবার বলো এর অক্ষরেখা এরকম হবে, উপকেন্দ্র ডানে না বামে হবে? এখানে প্লাস কি আছে, এখানে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে উপকেন্দ্র ডানে। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 8 একক, তাহলে 2 একক ডানে হবে, 2 একক। তাহলে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 8, তাহলে আমরা জানি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র থাকবে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যের 4/1 দূরত্বে, তাহলে 2 একক ডানে। তার মানে এখানে -1, 2 একক ডানে, তাহলে -1, -√3। তোমার ফিলিংসটা দেখো বাবা, আমার কথা শোনো। এই ফিলিংসে তোমাকে বুঝতে হবে
তোমার উপকেন্দ্রটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে, ঠিক না বলো? থার্ড কোয়াড্রেন্টের কোন কি এটা? থার্ড কোয়াড্রেন্টের কোন কি এটা? -π/3 ফোর্থ কোয়াড্রেন্ট, +π/3 ফার্স্ট কোয়াড্রেন্ট, π/6 ফার্স্ট কোয়াড্রেন্টের কোন, 4π/3 মানে পায়ের থেকে বড় থার্ড কোয়াড্রেন্ট। চোখ বন্ধ করে এটা অ্যান্সার, আর বেরি করবো না আমি কি আসবে অ্যান্সার। রাইট? আবার কে ফোন দিয়েছে রে ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল, ভালো আছো? আমার নাম্বার কি সেভ করা আছে? জি আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন প্লিজ? সরি, আমি মোবাইলটা চেঞ্জ করার পরে আসলে মোবাইল চেঞ্জ করছো? আমি ওই যে ইন্সপেক্টর রবিউল ইসলাম, আরএমপির ওসিডিবি, হ্যাঁ তারপরে কাশিয়াডাঙ্গা থানারও প্রথম ওসি ছিলাম। জি আমার মেয়ে তোমার ছাত্রী, জি। অরবা, পিএন স্কুলের। কি নাম আঙ্কেল? অরবা, অরবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইয়ানার ডাক নাম হলো অরবা। ওর মাই আসে, জি 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 ওই যে প্রিয়ন্তী, তারপরে অন্যান্য যারা আছে ওদের সাথে জি জি। কোথায় নিয়ে আঙ্কেল আমি তোমার আমি একটু ওই যে ক্লাসে আছি আঙ্কেল, ক্লাস থেকে বেরোয় ফোন দিই আপনাকে। তাই না? জি, আমি অনলাইন ক্লাসে আছি তো। আমার এই শাখাতে আছি আর কি, অরবাকে ভর্তি করার জন্য আলাপ করতে আসি। তাহলে এখানে যারা আছে এদের সাথে কথা বলে যায়নি। জি একটু বলে যান আঙ্কেল, আমি আপনার সাথে পরে কথা বলবো নি ফোন দিয়ে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। তাহলে এ বাবা, তোমরা কি আমার ফিলিংসটা বুঝলা? এটা কোন কোয়াড্রেন্টের কোন, থার্ড কোয়াড্রেন্টের কোন, আর কোনটা ছিল? এই চিন্তা করেও তো সবার আগে অ্যান্সার দিয়ে চলে আসতাম আমি, মানে 5 সেকেন্ডের সময় লাগবে না আমার। যে এর শীর্ষবিন্দু -3 -√3, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে তার 4/1 হচ্ছে স্মল এ, মানে 4/1 দূরত্বে থাকে। এটা শুধু মাথায় রাখতে হবে ফিলিংসটা। তাহলে ডানে যদি 2 একক দাও তাহলে -1, তাহলে -1 -√3 থার্ড কোয়াড্রেন্টের কোনটা, তাই কিনা? আবার এটাও আমরা জানি যে পোলার স্থানাঙ্ক বের করতে পারি, সেই স্থানাঙ্ক চ্যাপ্টারে শিখাইছি। ওইভাবে চিন্তা করার দরকার নেই, তার আগেই অ্যান্সার দিয়ে তুমি চলে আসবা। মানে এই অঙ্কের সিচুয়েশনে আমি বলতেছি, রাইট? ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তাহলে জিএসটি 20-21-এ কিন্তু চান্স পেয়ে গেলাম। এটা হচ্ছে জেনারেল সায়েন্স টেকনোলজি, তাই না? জেনারেল সায়েন্স টেকনোলজি, জিএসটি গুচ্ছ এটা। জিএসটি মানে হচ্ছে জেনারেল সায়েন্স টেকনোলজি। এবার দেখো কি সুন্দর অঙ্ক, আরে আল্লাহ, আর এখানে কত বড় নিয়মে করা আছে। এগুলো এভাবে করতে গেলে ছেলেমেয়েরা চান্স পাবে না। এই যে প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, সবাই যদি বলতো সবাই তো চান্স পাইতো। JU 20-21 নিশ্চয় এই অঙ্কগুলোকে যারা ওই সূক্ষ্মভাবে চিন্তা করতে পারেছে তারাই অঙ্ক পারবে, রাইট? দেখো প্রশ্নটা কত সুন্দর, y² + 8x, আমাকে প্রশ্ন করতে দেয় না কেন, 2y - 23 এটা = 0। তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি? এখানে যেভাবে করা আছে রে ভাই, ঠিক আছে, এইভাবে যদি করতে যাও তাহলে চান্স আর হলো না। কারণ আগে সর্বপ্রথম চিন্তা এর উপকেন্দ্র লাগবে, রাইট? উপকেন্দ্র জানার জন্য আগে তোমাকে হিসাব করতে হবে পরাবৃত্তটা কোন চলকের একঘাত, x চলকের একঘাত। সুতরাং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাই কিনা? x অক্ষের সমান্তরাল। তাহলে উপকেন্দ্র শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র ডানে বামে সরবে, এটুকু মাথায় তোমাকে খেলাতে হবে। এটা তো খেলার জিনিস। অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হতো তাহলে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র উপর নিচে নামানামি করতো। এই ফিলিংসটা তোমার লাগবে। আর উপকেন্দ্র তুমি আগে শীর্ষবিন্দু আগে বের করো। শীর্ষবিন্দু আগে কোথায় আছে? আগেটা কোন চলকের একঘাত, দ্বিঘাত, কোন চলকের দ্বিঘাত? y চলকের দ্বিঘাত। তাহলে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে 2y - 2 = 0, অতএব y = 1। তাহলে এখানে y এর মান 1, ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে আমার। যে চলকের দ্বিঘাত শীর্ষবিন্দু বের করার জন্য যে চলকের দ্বিঘাত সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তুমি। 2y - 2 = 0, তাহলে y = 1। এই y এর মান 1 বসালে x এর মান যত পাওয়া যায়। এখন বলো x এর y এর মান 1,
1 আর এখানে 25, 25 থেকে 1 বাদ দিলে 24, 24/8 মানে 3, x এর মান 3, তার মানে শীর্ষবিন্দু 3 1। এবারে শীর্ষবিন্দু 3 1, ক্লিয়ার? দিস ইজ শীর্ষবিন্দু। এই দেখো শীর্ষবিন্দু 3 1, অক্ষরেখা থাকবে এই বরাবর। উপকেন্দ্র এবার কি করবা, ডানে না বামে? কি করে বুঝবা তুমি? রাইট? এবারে আমরা আগে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেখব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। রাইট? এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে বের করে নেই। এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। দ্বিঘাতের সহগ কত এখানে? 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উল্টোই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিস ইকুয়াল টু 8। তাহলে এটার 4 ভাগের 1 ভাগ দূরে থাকবে ডানে অথবা বামে। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 2 একক। 2 একক ডানে গেলে 5 1, বামে গেলে 1 1। এখন তুমি সিদ্ধান্ত নিবা কোনটা অ্যান্সার। 2 একক ডানে গেছে শীর্ষবিন্দুর, এই দেখো 2 একক ডানে 2 একক বামে, উপকেন্দ্র হয় 5 1 হবে নয়তো বা 1 1 হবে। মনে রাখবা পরাবৃত্তটাকে আমি তোমাদেরকে সব থেকে সহজ বুদ্ধি বলে দিই। আমি তো এটাকে y - y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a × x - x1 ওই আকারে দেখছি না। মনে রাখবা পরাবৃত্তটি কোন চলকের এক ঘাত, এখানে x কে বামে চিন্তা করে সবগুলোকে ডান পাশে পার করে দ্বিঘাতের যেটা সহগ, সেই সহগ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে হবে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে হবে। এর থেকে আর সহজ কিছু বলতে পারবো না। x কে বাম পাশে রেখে সবগুলোকে যদি ডান পাশে পার করে দাও তাহলে y স্কয়ারের চিহ্ন কত? y স্কয়ারের চিহ্ন নেগেটিভ। তাহলে নেগেটিভ দিকে অর্থাৎ এর বাম দিকে, নেগেটিভ দিক, x অক্ষের নেগেটিভ দিক মানে শীর্ষবিন্দুর বাম দিকে। শীর্ষবিন্দুর বামে মানে নেগেটিভ দিক, শীর্ষবিন্দুর ডানে মানে পজিটিভ দিক। এটা তোমাকে চিন্তা করতে হবে। রাইট? তাহলে 2 একক বামে, তাহলে উপকেন্দ্র কত এর? 1 1। অ্যান্সার 1 1। দেখো এই দেখো অ্যান্সার 1 1। আর এরা কত কাহিনী ঘটিয়েছে এখানে, আমি তাহলে আবার বলছি তোমাদেরকে। রাইট? অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, এটা যদি শীর্ষ হয়, রাইট, এবং শীর্ষবিন্দুর ডান পাশে উপকেন্দ্র থাকবে নাকি বাম পাশে থাকবে এটা নির্ভর করবে পরাবৃত্তটা কোন দিকের সাপেক্ষে প্রতিসম। শীর্ষবিন্দুর ডান দিকের সাপেক্ষে প্রতিসম নাকি বাম দিকের সাপেক্ষে প্রতিসম। রাইট? তাহলে যে চলকটা এক ঘাত সেটাকে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করে যদি দ্বিঘাতের সহগ পজিটিভ হয় তাহলে এটা হবে, দ্বিঘাতের সহগ নেগেটিভ হলে এটা হবে। রাইট? অথবা এই দুর্ঘটনাও ঘটতে পারে, এটা শীর্ষবিন্দু। যদি অক্ষরেখা আমার y অক্ষের সমান্তরাল হয়, পরাবৃত্তটা হয় উপরের দিকে হবে নয়তোবা নিচের দিকে হবে। এই শীর্ষবিন্দুর সাপেক্ষে ধনাত্মক দিকে এই দিকে, ঋণাত্মক দিকে এই দিকে, নিচের দিকে আর কি। রাইট? তাহলে পজিটিভ হলো এইটা, নেগেটিভ হলো এইটা। তখন তুমি দেখবা যদি প্লাস চিহ্ন থাকে কোটি বাড়বে, আর মাইনাস চিহ্ন থাকলে কোটি কমবে উপকেন্দ্রে যাওয়ার জন্য। আমি তোমাকে কিন্তু বারবার বলছি আমি শীর্ষবিন্দুর সাপেক্ষে উপকেন্দ্র পড়াচ্ছি, শীর্ষবিন্দুর সাপেক্ষে তোমাকে দ্বিকাক্ষ পড়াচ্ছি, শীর্ষবিন্দুর সাপেক্ষে তোমাকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ করানো শেখাচ্ছি এমসিকিউ এর জন্য। সূত্র মুখস্থ করে কেউ এখানে চান্স পাবে না বলে রাখলাম। আমি যদি এটা এখন বলতাম যে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, রাইট, তাহলে উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখার উপরে লম্ব এবং সেটা উপকেন্দ্রতে যায়, তাহলে x = 1 শেষ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তুমি বইয়ের কোন সূত্র মুখস্থ রাখবা, কয়দিন মুখস্থ রাখবা? ঠিক আছে? দ্বিকাক্ষের সমীকরণ তার অপোজিট সাইডে থাকবে। অপোজিট সাইড মানে এটা 2 একক বামে উপকেন্দ্রিক লম্ব, 2 একক ডানে দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ x = 5, তাহলে মানে এখানে x = 3 আছে। তুমি সমীকরণগুলো যদি নির্ণয় করতে চাও, রাইট, শীর্ষবিন্দুর ডানে আর বামে দুটা বিন্দু তুমি নির্দেশ করো আগে, কতটুকু ডানে বা বামে যাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ ডানে বা বামে যাবে, উপরে বা নিচে যাবে। রাইট? এখন x অক্ষ বরাবর গেলে x = করো, y অক্ষ বরাবর গেলে y = করো সমীকরণ হিসাবে। ঘটনা সঠিক কেনা বলো? এইভাবে যেমন চিন্তা করো না তোমরা, আর আমার দোষ দাও তোমরা খালি।
এবার ভাই তোমরা কি বুঝলা? কই দেখি, অন্যদের একটা করতে করতে আরো 2টা করে ফেলবো, অন্যান্যরাও এভাবেই করবে, করবে না জীবনে? সবাই চান্স পাইলো, চান্স পাইতো তাহলে। ভাইজান টাইপ 1 এর DU 2021 আপনি কিভাবে সলভ করেন একটু দেখতে চাই। টাইপ 1 এর 2021, তাই না? টাইপ 1 কই? ও, আমি কিভাবে সলভ করতাম, এ তো কোনো মানে ব্যাপারই না। দেখো, এম এ মহিন বলছে আপনি কিভাবে সলভ করতেন। দেখো, DU 2021 টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক, x = a cos থিটা প্লাস b sin থিটা, রাইট? আর এখানে y = কি হলো, a sin থিটা মাইনাস b cos থিটা, রাইট? আমি চিন্তা করতাম এরকম ভাবে, আমার তো অঙ্ক শেষে ভাই, এখানে এটা তো আমি সেই দিনই করাইছি রে এই ধরনের অঙ্ক পাগলা। আমি চিন্তা করতাম, ওরা কিভাবে চিন্তা করেছে সেটা বিষয় না, আমি এখান থেকে থিটাকে ভ্যানিশ করতে হবে। থিটাকে ভ্যানিশ করলে বর্গ করে যোগ করে দিলে হয় x² + y²। তাহলে এই দুটার বর্গের যোগফল হবে a², এই দুটার বর্গের যোগফল হবে +b²। আর 2 × ab করলে এটার প্লাস আসবে, এটা মাইনাস আসবে, কাটে যাবে, এটাই অ্যান্সার। এটা বৃত্তের সমীকরণ, এইভাবে চিন্তা করতাম আমি, কাজ শেষ। এটা একটা বৃত্তের সমীকরণ, বর্গ করে যোগ করে দিতাম, বর্গ করে যোগ চিন্তা করতাম, কিন্তু খাতায় করতাম না। আমাদের উদ্দেশ্য তো হচ্ছে তোমার সৎ, বুঝনি? কি উদ্দেশ্য? থিটাকে ভ্যানিশ করা। এই সমীকরণ থেকে কি করে থিটাকে ভ্যানিশ করা যায়। তো আমি দেখতে পাচ্ছি বর্গ করে যোগ করে দিলে এই দুটার বর্গের যোগফল a², এই দুটার বর্গের যোগফল b², আর ওই যে 2ab আসবে, যেটা x² করলে তো a² + 2ab + b² আসতো, তাই 2ab sin থিটা cos থিটা, আর এটাকে বর্গ করলে আসবে -2ab sin থিটা cos থিটা, দিয়ে কাটা যাবে, দিয়ে এটাই অ্যান্সার থাকবে। তাহলে বৃত্তের সমীকরণ, যার ব্যাসার্ধ √a² + b², রাইট? তাহলে শীর্ষবিন্দু গেল। এবার আসো, রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21 এসছে, 19-20 এসছে, এই অঙ্কগুলো দেখো। রাজশাহী ইউনিভার্সিটি 20-21, আবার এসছে ওই অঙ্কটা এবার যে ইউএ 19-20, যে ইউএ 19-20 প্রশ্নে বলা আছে। আর তো এগুলো করানোই লাগবে না রে পাগলারা। x² - 8x + 2y + 7 = 0। তোমাকে বলেছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায়, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায়। আর এটা তো আরো সহজ, এই পরাবৃত্তটা কোন চলকের দ্বিঘাত, x চলকের দ্বিঘাত। কোন চলকের দ্বিঘাত? x চলকের দ্বিঘাত। তাহলে x চলকের যদি দ্বিঘাত হয় তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2x - 8 = 0। তাহলে x = 4, x এর মান 4 বসালে ভোরবেলায় y এর মানও বেরিয়ে যাবে। x এর মান 4 বসালে 16, 16 আর সাথে 23, এখানে -32, 23 থেকে -32 বাদ দিলে -9 + 9 9/2, তাহলে y এর মান 9/2, তাহলে 4,9/2 অ্যান্সার, 4,9/2 বি নম্বর অ্যান্সার। শেষ। এর থেকে আর কি সহজে করা হবে বলো? আর এরা এখানে ইকুয়েশনটাকে আগে প্রকাশ করেছে আদর্শ আকারে, তারপরে শীর্ষবিন্দু বের করেছে। আর আমি শিখাইছি তুমি ডিফারেন্সিয়েশন করো। কোন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? যে চলকের ঘাত 2 তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তারপরে একটা চলক বেরিয়ে যাবে, ওই চলকটার মানই ওই সমীকরণে বসাবো, তাহলে অপরটার মান পেয়ে যাবো আসলে, রাইট? তাহলে 5 নম্বর 6 নম্বর অঙ্ক হয়ে গেল, সবই শীর্ষবিন্দু এগুলো। 7 নম্বরও হয়ে গেল, 8 নম্বরও হয়ে গেল, 9 নম্বরও হয়ে গেল, 10 নম্বর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 11 নম্বর উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, কোনো কথা নাই। দ্বিঘাতের সহগ, একঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, একঘাতের সহগ 12 আর x² সহগ 1, তাহলে 12 একক, কাজ শেষ। আর এরা ইকুয়েশন তৈরি করে তারপরে বের করতেছে, দরকার নাই।
এবার 12 নম্বর CU 18 19, এটা আমার পড়ানো দরকার। ওরা যেভাবে করাইছে আমি ওইভাবে করবো না, আমি ফিলিংস দিয়ে করবো। CU 18 19, 18 19 প্রশ্নটা এসছে ভাইজান এভাবে, খুবই আমার পছন্দের অঙ্ক এগুলো, তোমরা জানো। 3x স্কোয়ার মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 এটা ইকুয়াল টু 0। এই পরাবৃত্তটার ওয়াই স্কোয়ার হবে না, সরি, 3x স্কোয়ার মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। এই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ, এর দ্বিকাক্ষ চাইছে, রাইট? দ্বিকাক্ষ আমি সর্বপ্রথম তোমাকে বলেছি শীর্ষবিন্দু দেখাও, অক্ষরেখাটা দেখাও, উপকেন্দ্রিক লম্বের 4 ভাগের 1 ভাগ বের করো, অঙ্ক শেষ, রাইট? বলো শীর্ষবিন্দু বের করতে গেলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, 6x প্লাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1, তাহলে x এর মান -1 পেয়ে গেছো। শীর্ষবিন্দুর ভুজ পাইছো, যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কোন চলকের দ্বিঘাত? x চলকের দ্বিঘাত, তাহলে x চলকের ডিফারেন্সিয়েশন করেছি, x এর মান -1 পাইছি। এবার y এর মান দরকার, x এর মান -1 বসালে এখানে 3, এখানে -6 -5, -11 থেকে 3 বাদ দিলে -8, -8 ওই পাশে গেলে +8, 8 কে -4 দ্বারা ভাগ করলে -2, তাহলে y এর মান -2। দেখেছো মাথা এগুলো, ঠিক আছে? চুল পাকে যেতে পারে কিন্তু মাথা আছে, বয়স হয়ে গেছে, দুটা বেটার বাপ, রাইট? আমার ছোট বেটাই বলে বয়স তোমার বেশি না ওরে ও টুকটুকির বাপ। ও না, টুকটুকির বাপ বলে না, বলে কি ওরে ও আড়ারসের বাপ, ছোট বেটা। তো যাই হোক, এখন বলো শীর্ষবিন্দু পাইছো কিনা? শীর্ষবিন্দু কত? -1, তাহলে -1 -2 মোটামুটি এই জায়গাতে, তাহলে এটা শীর্ষবিন্দু পেয়ে গেছো, -1 -2, রাইট? তারপরে কথা ছিল এই পরাবৃত্তটি কোন চলকের একঘাত? y চলকের একঘাত, তাহলে y অক্ষের সমান্তরাল অক্ষরেখা হবে, রাইট? এবার আসো উপকেন্দ্র কোন দিকে থাকবে সেটা নির্ভর করবে, আমরা এই পরাবৃত্তর আগে দেখবো যে কোন দিকে হয়। এখন বলো এইটাকে আমি বলেছিলাম যে একঘাত বিশিষ্ট চলককে এক পাশে রাখলে, তাহলে 4y কে ওই পাশে বার করো, তাহলে বাকিটা এক পাশে রাখলে x স্কয়ার সব কি +3, মানে y কে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করলে x স্কয়ারের সহগ প্লাস কিনা? প্লাস মানে উপরের দিকে, তাহলে উপকেন্দ্র থাকবে এদিকে, উপকেন্দ্র থাকবে এদিকে, দ্বিকাক্ষ থাকবে এদিকে, দ্বিকাক্ষ থাকবে এদিকে নিচের দিকে, উপকেন্দ্র যদি পাশে থাকে দ্বিকাক্ষ থাকবে এদিকে, রাইট? এখন বলো আমার এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? একঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, তাহলে 4/3। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো, বাট এর 4 ভাগের 1 ভাগ কত? 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/3, এর 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/3, এর 4 ভাগের 1 ভাগ, তাই কিনা বলো? আমি বলেছি এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে উলদয়, এটার 4 ভাগের 1 ভাগ 1/3, তাহলে বলো এখান থেকে 1/3 একক নিচে, সেটাই দ্বিকাক্ষ, নিচে গেলে কোটি কমে, নিচে গেলে, তাহলে y ইকুয়াল টু, এখানে কোটি আগে থেকে আছে -2, আর কমবে কত? কমবে কত? 1/3, শেষ অ্যান্সার, -7/3, -7/3 অর্থাৎ 3y + 7 = 0। এটা হবে তোমার দ্বিকাক্ষের সমীকরণ, কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই, তোমাকে কয়েকটা জিনিস শুধু মনে রাখতে হবে। শীর্ষবিন্দুর অবস্থান, পরাবৃত্তটার আকার কেমন, পরাবৃত্তটার আকার কেমন, এবার শীর্ষবিন্দু মানে তোমার দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ কোন সাইডে থাকে, উপকেন্দ্র কোন সাইডে থাকে। তাহলে আমি দেখেছি পরাবৃত্তটার আকার এরকম, তাহলে দ্বিকাক্ষ নিচে থাকবে, নিচে মানে কোটি কমবে, কোটি মানে y কমবে, y এর মানে এখানে -2, কমবে কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে 4 ভাগের 1 ভাগ, কাজ শেষ। এবার বুঝছো? দেখো অ্যান্সার দেখো, এটাই হওয়ার কথা, এটাই অ্যান্সার হতে হবে। এই যে 3y + 7, কাজ শেষ, ঠিক আছে? এবার তোমরা কি বুঝলা?
প্রিয়া মন্ডল তুই ক্লাসে আছিস? বলো বাবা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 ক্লিয়ার। তাসনিয়া তাবাসসুম বিনতি শাহিদা আক্তার আভা। রসনারা কেন? রসনা তো ফার্স্ট ইয়াররা কিছু বুঝবে না বাবা, এই ক্লাসের আগামাতা কিছু বুঝবে না। হ্যাঁ কনিক, হ্যাঁ। তাহলে মোটামুটি আমাদের সব অঙ্ক তামা তামা। আর অক্ষরেখা সমীকরণ হলে তো আরো ভালো। এটা তো অক্ষরেখা, তাহলে অক্ষরেখা সমীকরণ এটা x = -1 শেষ, কারণ -1 একক দূরে বামে। অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল না, মানে x = কত দূরে আছে? x = আছে -1 দূরে, তাহলে x = -1, রাইট? অক্ষরেখা সমীকরণ। শীর্ষবিন্দু পাইলেই সব পারা যায়। শীর্ষবিন্দু, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, আর গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কোন দিকের সাপেক্ষে প্রতিসম হবে, এটা জানতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে এগুলো সব কমপ্লিট। শীর্ষবিন্দু, উপকেন্দ্র সংক্রান্ত, বিভিন্ন প্যারামিটার সংক্রান্ত, রাইট? শীর্ষবিন্দু বাস। পরাবৃত্তের নিয়ামক রেখা, পরাবৃত্তের উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, শেষ। 22টা অঙ্ক এখানে আসা আছে বিভিন্ন সালে। এটা টাইপ 2A। তার মধ্যে একটা অঙ্ক আছে y = 2x + b রেখাটি y² = 16x পরাবৃত্তের স্পর্শক হলে b এর মান কত? আমি এখন স্পর্শক সংক্রান্তে যাইনি, ঠিক আছে, যাচ্ছি তারপরে বলছি। এইটুকুই পরাবৃত্তের বিভিন্ন সালে আসা প্রশ্ন, শেষ। কেমন কথা? আরো আছে কিছু কথা তোমাদের সাথে আমার, সেটা বলবো এখন। স্পর্শক সংক্রান্ত অঙ্ক আছে, স্পর্শক সংক্রান্ত প্রচুর অঙ্ক পরীক্ষায় এসছে, অতএব এগুলোর উপরে তোমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। এখানে তো বেশি প্রশ্নই নাই, আমি যত কিছু শিখাই আসলে। ক্লিয়ার? দেখো এবার আমরা স্পর্শক সংক্রান্ত শিখব। স্পর্শক সংক্রান্ত কয়েকটা জিনিস শুধু তোমরা একটু, দুটা জিনিস মুখস্থ রাখতে হবে, আদর্শ জিনিস আর একটা জেনারেল কনসেপ্ট মনে রাখলেই তোমার পরাবৃত্তির স্পর্শক সংক্রান্ত অঙ্কগুলো হয়ে যাবে আসলে, রাইট? এক নম্বর হচ্ছে y = mx + c। y = mx + c এই সরল লেখাটা y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে, এখানে লিখব শর্ত, হ্যাঁ, এখানে লিখব সরল লেখা, এখানে লিখব সরল লেখা, আর এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত। ওকে, সরল লেখাটা যদি y = mx + c আকারে তুমি লিখতে পারো। যদি y = mx + c আকারে নাও দেওয়া থাকে, তাহলে তুমি একটু কনভার্ট করে y কে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করে চিন্তা করে y = mx + c চিন্তা করবা। ওকে, পরাবৃত্ত যদি এটা হয় তাহলে শর্ত হবে c = a/m। এটা মুখস্থ রাখতে হবে MCQ এর জন্য। c = a/m, অর্থাৎ সরল লেখার সমীকরণের ধ্রুবক পদটা হবে এই পরাবৃত্তের সমীকরণের a/m এর সমান। c = a/m, রাইট? আর যদি পরাবৃত্তটা এরকম হয়, 2 নম্বর, যে পরাবৃত্তটা যদি x² = 4ay হয়, রাইট, তখন c = হবে -am²। x² যদি 4ay হয়, এই দুটো আদর্শ সমীকরণ বাদে যদি কোনো পরাবৃত্তের সমীকরণ তোমরা দেখতে পাও, যে y² = 4x + 1, যেটাই হোক, অর্থাৎ এইটুকুর বাইরে যদি যে কোনো দুটো পরাবৃত্ত দেখতে পাও, তাহলে জেনারেল কনসেপ্টে অঙ্কটা করবা। ওকে, আমি এখানেও অবশ্য জেনারেল কনসেপ্টে করানোরই পক্ষপাতিত্ব। জেনারেল কনসেপ্টে করবা যে সমীকরণ দুটো ব্যবহার করে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করবা। আমি কনসেপ্টটা বলছি জেনারেল কনসেপ্ট, কারণ এই অঙ্কটা পারা খুবই জরুরি। সরল রেখা ও বক্ররেখার সহযোগিতায়, বক্ররেখা বলতে আমি বোঝাচ্ছি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এর আগেও তোমাদেরকে শিখাইছি। সরল রেখা ও বক্ররেখা দিয়ে, মানে এর সাহায্যে, বক্ররেখার সাহায্যে দ্বিঘাত সমীকরণ গঠন, দ্বিঘাত
সমীকরণ গঠন। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক ইকুয়াল টু 0 বলা। এর আগে তোমাদেরকে কিন্তু পড়াইছি আমি, এটা পড়াইছি না বলো? তাহলে সেই ধরনের কি কি প্রশ্ন আছে সেগুলো আমাদের এখন জানা খুব জরুরি। যেমন দেখো আমি ওই তো সি ইকুয়াল টু মাইনাস এম স্কয়ার, তো সি এর মান বসিয়ে দিলেই তো হবে। সি এর শর্ত তো লিখে দিয়েছি, ঠিক না? তাহলে দেখো তোমাদের যেটা এখানে এসছিল এটা হচ্ছে BAU বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 এসছিল y ইকুয়াল টু 2x প্লাস b যদি তোমার y স্কোয়ার ইকুয়াল টু 16x এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে b এর মান কত, রাইট? তাহলে b এখানে বলো এই সমীকরণে c কত? c হচ্ছে b ইকুয়াল টু a বাই m। a মানে 4, m মানে 2, অঙ্ক শেষ, 2 অ্যান্সার। এটা অ্যান্সার। তোমাকে বলেছে যে এই সরলরেখা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে b ইকুয়াল টু হোয়াট? b ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এই সরলরেখার সাথে এই সরলরেখা যদি মিল করাও তাহলে c এর মান তো b, তাই কি না? a মানে আমাদের 4 এসেছিল, এখানে আছে 16, তাহলে a মানে 4 আর m মানে 2। কি আমি কি বোঝাতে পারলাম না ব্যাপারটা? তাহলে b এর মান হচ্ছে 2। ক্লিয়ার? এটা এসেছিল বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 18-19-এ। আরও আছে কিছু জিনিস, যেমন দেখো এই যে এটা প্রশ্নটা বলছি, এটা আবার প্রশ্ন দেখতেছি। রাজশাহী ইউনিভার্সিটি 20-21, রাজশাহী ইউনিভার্সিটি 20-21 এসছে। এটা প্রশ্নে বলা আছে y ইকুয়াল টু 3x প্লাস 1 আর সমীকরণটা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু ax। y ইকুয়াল টু 3x প্লাস 1, y স্কোয়ার ইকুয়াল টু ax। এই পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এখন আসো আগে স্পর্শক হওয়ার শর্ত থেকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়। এটা হচ্ছে এই পরাবৃত্তের স্পর্শক, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে c ইকুয়াল টু a বাই m, c মানে 1, a বাই m তাহলে a বাই 3, তাহলে a ইকুয়াল টু কত? 3, রাইট? স্পর্শ বিন্দু যদি বের করতে বলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি যে কনসেপ্টটা শেখানোর চিন্তা করব, খুব সহজেই চিন্তা করব। প্রথমত এর মান, তার মানে তোমার পরাবৃত্তটা দাঁড়াইলো y স্কোয়ার ইকুয়াল টু 3x, ওকে? এটা কিন্তু স্পর্শক, রাইট? আর y স্কোয়ার ইকুয়াল টু 3x আমি তোমাদেরকে সে ম্যানি ইয়ার্স এগো শিখাইছিলাম সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট যে কোনো বক্ররেখার উপরিস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে y স্কোয়ারের জায়গায় y1 বসাতে হয়, x এর জায়গায় বসাতে হয় x প্লাস x1/2। তো দেখো আমি আর যে কোনো স্পর্শকের সমীকরণ y ইন্টু y1 এটা ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস x1/2, এটা সূত্র ছিল। x এর জায়গায় x প্লাস x1/2 লিখবা কিনা বলো? এটাকে তুমি এই ফরম্যাটে নিয়ে আসো, এই স্পর্শকের ফরম্যাটে। এই স্পর্শকের ফরম্যাটে নিয়ে আসলে 2y1 ইন্টু y এটা ইকুয়াল টু 3x প্লাস 3x1। তাহলে দেখো এই পরাবৃত্তের এটা একটা স্পর্শক, এটাও একটা স্পর্শক। এই দুটো স্পর্শক যদি একই হয় তাহলে x1 y1 পেয়ে যাবা। একই সরলরেখা নির্দেশ করলে y এর সহগের অনুপাত, বলো এখানে y এর সহগের অনুপাত কত? এর y এর সহগের সহগ কত? এটা ইকুয়াল টু এখানে x এর সহগ কত? এখানে x এর সহগ কত? এখানে ধ্রুবক পদ কত? এখানে ধ্রুবক পদ কত? রাইট? এবার বলো এটা ইকুয়াল টু এটা বলতে পারবা? এটা ইকুয়াল টু এটা বলতে পারবা? এটা ইকুয়াল টু এটা বললে y1 ইকুয়াল টু হাফ, x1 ইকুয়াল টু 1/3, শেষ। স্পর্শ বিন্দু পেয়ে গেছি। x1 y1টা হচ্ছে স্পর্শ বিন্দু।
তাহলে কোনো একটা সরলরেখা কোনো একটা বক্ররেখাকে যখন স্পর্শ করে, মনে রাখবা তাহলে ওই বক্ররেখার উপরিস্থিত x1 y1 বিন্দুতে তোমাদের জানা সূত্র দিয়ে আগে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করে নেবা। ওই স্পর্শক আর প্রদত্ত স্পর্শক দুটি অভিন্ন হওয়ার শর্তে অ্যাপ্লাই করবা, অভিন্ন হওয়ার শর্তে অ্যাপ্লাই করবা। দুটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত সমান হয়। কি ক্লিয়ার? আমি বুঝালাম বলে এত কিন্তু সময় লাগলো। আমি ঠাস করে কি চিন্তা করতাম জানো, এটা তো স্পর্শক, এর মান তো আমি চিন্তা করতাম c = d / m মানে a মানে 3 একবারে, তাহলে আর স্পর্শকের সমীকরণ একবারে লিখে নিতাম। এখানে জাস্ট এইটুকু দেখার সাথে সাথে আমি লিখে নিতাম 2y y1 = 3 × x + x1 / 2। এই 2টা ওই ভাষায় চিন্তা করতাম না, এই পাশে ভাগ গুণ করে দিতাম এক লাইনে, এইভাবে চিন্তা করতাম। মানে আমি এই লাইনটা না লিখে একবার লিখতাম x² কে রিপ্লেস করে দিই x y y1, এখানে 2 আসলো করতে গেলে এই 2 দ্বারা গুণ করলে 2y y1 = আমি এই লাইনটা একবারে চিন্তা করতাম, এই লাইনটা আমি একবারে চিন্তা করতাম যে এটার যে কোনো স্পর্শকের সমীকরণ এটার যে কোনো স্পর্শকের সমীকরণ এটা একবারে চিন্তা করতাম আমি। ঠিক আছে? আমি যদি তোমাকে বলি কখনো রে পাগলারা, এখন এই অঙ্ক দেখো কিভাবে চিন্তা করতাম আরো বলবো। মনে করো এরকম দিলাম 3y = 5x + 3, এটা আমি তোমাকে বললাম এই সরলরেখাটি মনে করো y² = এভাবে চিন্তা করতাম y² = kx পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি। আমি সর্বপ্রথম চিন্তা করতাম এখানে c এর মান 1 আছে, কারণ এই 3 দ্বারা ভাগ করে নিতাম মনে মনে, তাহলে c = d / m, a মানে হচ্ছে k আর m মানে 5/3, ঠিক না? তার মানে এখানে c মানে হচ্ছে 1, a মানে k, a / m না, ওখানে এর মান কত? এই আগের অঙ্কে কি এর মান ভুল গেছে মনে হয়, আমার তো এখানে a ছিল অন্যটা রে ভাই, এখানে a মানে তো 4 a/3 4 ছি এখানে এর মান তো a না, এখানে 4/3 মানে 4 এর সাথে থাকতে হতো না, 4/3 ছেলেবেলা নিশ্চয়ই ইয়া করেছে, a/4 ছিল a/4/3, তার মানে a = 12, এখানে a = 12, এখানে এর মান 12, ঠিক আছে? এর মান 12, ভাই একটু ভুল হয়েছে আগেরটা, সরি আমি খুব দুঃখিত, দাঁড়া আবার বলছি, তাই তো বলছি যে কি ব্যাপার, এখানে এর মান তো k/4, এর মান এখানে এটা একটু এটাকে করে নাও, তারপর এটা কারেকশন করে দিচ্ছি, a = k/4 / m, m এর মান এখানে 5/3, c = a/m, a মানে কিন্তু k/4, আমাদের মূল ইকুয়েশন ছিল তো y² = 4ax, এখানে a মানে তো k/4, তো যাই হোক, তাহলে k/4 / m এর মান হচ্ছে 5/3, তাহলে এখানে k এর মান কত? k এর মান হচ্ছে 20/3, k এর মান পেয়ে গেছি, রাইট? তাহলে আমার এই সমীকরণটা আসলে আসবে 3y² = 20x, এটা হচ্ছে আমার পরাবৃত্তের আসল রূপ, তাই কিনা বলো? মানে এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y এর জায়গায় y y1 আর x এর জায়গায় বসবে x + x1/2, তাহলে এটা মানে কি 10x + 10x1, তাহলে 3y1 × y, তাই কিনা? তাহলে এটা একই সরলরেখা নির্দেশ করতে হবে, এটা যদি একই সরলরেখা নির্দেশ করতে হয় তাহলে এর y এর সহগের অনুপাত, তাহলে 3y1/3, এর x এর সহগের অনুপাত, তাহলে 10 এখানে x এর সহগের অনুপাত 5, এটাকে একটা ধ্রুবক পদ আছে 10x1 / এখানে ধ্রুবক পদ আছে 3, তাহলে বলো x1 আর y1 এর মান বের হবে কিনা, এখান থেকে x1 আর y1 এর মান বের হবে কিনা? তাহলে y1 = আসবে এখানে 10/5 আর এখানে x1 = আসবে তোমাদের 3/5,
10 10 কাটা যাবে 3/5, তাহলে এটাই হচ্ছে স্পর্শবিন্দু। সরি, আগের অঙ্কটাতে একটু কারেকশন করে নিই। y = 3x + 1 ছিল, আর y² = কি ছিল গো? x। c এর মানে এখানে 1, এখানে a মানে a/4 ডিভাইডেড বাই m মানে এখানে 3, তাহলে a = আসলে 12, a = 12। কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে y² = 12x, তাহলে এটার যে কোনো স্পর্শকের সমীকরণ y × y1 = 12 × x + x1/2 করলে 6x + 6x1 একবারে করলাম। হ্যাঁ, এক লাইন গ্যাপ মারলাম। তাহলে এটা একই সরলরেখা নির্দেশ করলে y1 / 1 = 6 / 3 = 6x1/1, এর y সহগ বা এর y সহগ, এর x এর সহগ বা এর x এর সহগ, এর ধ্রুবক পদ বা এর ধ্রুবক পদ। তাহলে y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 2, আর x1 এর মান কত? 1/3। তাহলে 1/3, 2, এটা হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। রাইট? তাহলে এগুলো এইভাবে একটু মনে রাখবা। এবার ক্লিয়ার? ও, একজন লিখেছে আগের অঙ্কে এর আগের জায়গায় 4 লিখে দিলাম, ভালো করেছ। ভাইজান ক্লিয়ার? ক্লিয়ারস? ওকে, তাহলে এগুলো নেওয়ার কোনো ঝামেলা হবে না। তাহলে স্পর্শক সংক্রান্ত, পরাবৃত্তির স্পর্শক সংক্রান্ত, পরাবৃত্তির বিভিন্ন প্যারামিটার, এগুলো সব কমপ্লিট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সামনের দিন আবার আমরা বিবিধ প্রবলেম পেলে করবো, নাহলে উপবৃত্ত আর অধিবৃত্ত বেশি সময় লাগবে না আর। ঠিক আছে, আর 3টা ক্লাস নিলে হবে, 2টা নিয়েছি না? ওকে, খোদা হাফেজ। বেসিক ঠিক থাকলে সব অঙ্ক করা যায়।